আপনি নতুন করে একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন অথবা আপনি অলরেডি বিজনেস করতেছেন। এই অবস্থায় আপনি এই ১২টি ভুল করতেছেন কিনা বা এই ১২টি রিস্কে পড়তেছেন কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও কিন্তু আসলে অ্যাকচুয়াল ব্যবসা কেমনে চলে বা অ্যাকচুয়াল মানি ম্যানেজমেন্ট কেমনে হয় বা অ্যাকচুয়ালি একটা ব্যবসা কেমনে করতে হয় এইসব কিন্তু শেখানো হয় না। তো এই কারণে আমরা বেশিরভাগ উদ্যোক্তা ভাইয়েরা কি করে থাকি, নিজেরা এক্সপিরিয়েন্স গ্যাদার করি, নিজেরা নানান ধরনের সমস্যা ফেস করি এবং কি নিজেরা মার্কেটে সারাদিন পরে থাকে ব্যবসা করার চেষ্টা করি, কিন্তু দিন শেষে অনেকে সাকসেস হইতে পারতেছেন, অনেকে সাকসেসফুল হইতে পারতেছেন না। আমরা বিজনেসটাকে একটা গোলক ধাঁধার মতন করে ফেলি যে আমাদের কাছে বিজনেস মানেই রিস্ক মনে হয় এবং কি যেসব উদ্যোক্তা ভাইয়েরা সমস্যার সমাধান খুঁজে না পান তখন তারা চিন্তা করেন কি এই একটা সমস্যার সমাধান হয়ে গেলেই আমি আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম বা আমার হয়তো আর কোনো সমস্যা আসবে না। কিন্তু একটা বিজনেসের ফান্ডামেন্টাল বা মূল মন্ত্র যেটা সেটা আমরা ভুলে যাই। সেই জিনিসটার কারণে কিন্তু আমরা অধিকাংশ ব্যবসায়ীরা লোকসানে পড়ি বা আমরা আগাইতে পারি না। সেই জিনিসটা কি? সেটা হলো আমরা চিন্তা করতেছি কি এই একটা সমস্যা, এই সমস্যার সমাধানটা যদি আমার কাছে থাকে বা এই সমস্যার সমাধান যদি হয়ে যায় তার মানে কি আমার জীবনে আর সমস্যা আসবে না বা আমি হয়তো বেঁচে গেলাম। এই জিনিসটাই আমাদের ভুল। কারণ কি একটা বিজনেসের মূল মন্ত্র বা ফান্ডামেন্টাল থাকে কি যতক্ষণ সমস্যা ততক্ষণ ইনকাম বা ততক্ষণ প্রফিট। অর্থাৎ সমস্যা সারা জীবন থেকে যাবে। আর সমস্যার সমাধান করার জন্য আপনি আসলে ব্যবসা শুরু করছেন। এখন বলতে পারেন যে আমার কোম্পানির ইন্টারনাল সমস্যা, সেই ইন্টারনাল সমস্যা থাকবে। অর্থাৎ সকল ধরনের সমস্যার সমাধানই হলো অ্যাকচুয়ালি একটা ব্যবসায়ীর কাজ। অর্থাৎ যতক্ষণ সমস্যা আছে, সমস্যার সমাধান যতক্ষণ আছে বা সমস্যার সমাধান যত দ্রুত করতে পারতেছেন তত দ্রুত আপনি কি করবেন, নতুন সমস্যার জন্য রেডি হতে পারবেন। তার মানে কি আসলে ব্যবসার অন্য নাম হওয়া উচিত ছিল কি সমস্যা। অর্থাৎ সমস্যার সমাধান করতে হয় দেখে আসলে ব্যবসা করতেছেন। সমস্যার সমাধান যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আসলে আপনি ব্যবসায়ী হইতে পারবেন না বা ব্যবসাটাকে স্কেলেবল করতে পারবেন না। আমরা আজকে জানার চেষ্টা করব ১২টা রিস্ক ফ্যাক্টর, যে রিস্ক ফ্যাক্টরের কারণে আপনি আসলে ব্যবসাটাকে স্কেলেবল করতে পারতেছেন না বা আপনার ব্যবসাটা বড় হইতেছে না। তো চলুন সেই ১২টা রিস্ক ফ্যাক্টর কি কি আছে সেটা আমরা জানার চেষ্টা করি। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সর্বপ্রথম যে রিস্ক ফ্যাক্টরের কথা বলবো সেটা কি, আইন বিরোধী কোনো ব্যবসা বা চুক্তি আমরা করব না। অর্থাৎ প্রত্যেকটা দেশ কিন্তু একটা নির্দিষ্ট নীতিমালা দিয়ে রাখে যে এই ধরনের ব্যবসা করা যাবে বা এই ধরনের চুক্তি করা যাবে। সেই চুক্তি বা ব্যবসার বাইরে আমরা অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো চুক্তি করব না। অনেকে জাল নথি, জাল দলিল এগুলো করেও কিন্তু অনেকে চাকরি দেওয়ার লোভ দেখায়, অনেকে ব্যবসা করার লোভ দেখায়। দিন শেষে আলটিমেটলি এই জিনিসটা যে করতেছে তার জন্য রিস্ক, আবার যেই ব্যক্তি সমস্যায় পড়লেন তার জন্য কিন্তু সমস্যা। আপনি যখনই একটা বিজনেস করবেন সেই ক্ষেত্রে অবশ্যই জাল দলিল হচ্ছে কিনা, জাল নথিপত্র হচ্ছে কিনা, ডকুমেন্ট সঠিক আছে কিনা সেটা আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে এবং কি সেটা গভর্নমেন্টের কোনো রুলস ব্রেক করতেছে কিনা, পাশাপাশি যে চুক্তিটা আপনি করতেছেন সেই চুক্তি আসলে বৈধ কিনা সেটা আপনাকে জেনে বুঝে তারপরে এই ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে হবে বা ব্যবসাতে আগাইতে হবে। যেহেতু আমি লম্বা সময় ধরে বিজনেস করতেছি সেই ক্ষেত্রে আমার জীবনে দেখা এরকম অনেক কোম্পানিকে দেখছি, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে দেখছি যারা কি করতেছেন অতিরিক্ত ঋণের উপর তারা নির্ভরশীল। অর্থাৎ তাদের টোটাল অ্যাসেটের সমান সমান তাদের ঋণ থাকে অনেক সময়। অর্থাৎ তার কাছে যদি ১ কোটি টাকা সম্পত্তি থাকে সেই ১ কোটি টাকায় আবার ঋণে আছে। তার মানে ওই ব্যক্তি অ্যাকচুয়ালি শূন্যতে অবস্থান করতেছেন, ওনার আসলে কিছুই নাই। এই অবস্থায় আপনি যদি ওই বিজনেসে ইনভেস্ট করেন তার মানে কি আপনি ঋণে জর্জরিত হইতে পারেন বা আপনি ওই কোম্পানিতে জয়েন করার পরে দেখলেন কি কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে। এই জন্য বলবো অতিরিক্ত ঋণ করা যাবে না বা ঋণের উপরে ভরসাশীল হওয়া যাবে না। যদি অতিরিক্ত ঋণের উপর ভরসাশীল হন সেক্ষেত্রে কোম্পানি দেউলিয়া হইতে পারে। অনেক উদ্যোক্তা ভাইরা আমাদের কোম্পানিতে আসেন কারণ কি তাদের বিনিয়োগ দরকার, তাদের ইনভেস্টমেন্ট দরকার অথবা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। অর্থাৎ তারা অর্ডার পাচ্ছে, এই অবস্থায় তাদের জন্য আরো বেশি ক্যাপিটাল হলে তারা কি করতে পারবে, ব্যবসাটাকে স্কেলেবল করতে পারবে, ব্যবসায় আরো সেলস বাড়াইতে পারবে। এই ক্ষেত্রে যখনই তাদের প্রিভিয়াস 6 মাস বা 1 বছরের ট্র্যাকশন যখন দেখি, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে আমি যে জিনিসটা পাইছি সেটা আসলে বলার মতো না। সেটা কি তারা গত 6 মাস বা 1 বছরের কোনো সেলসের ট্র্যাকই রাখে না। অর্থাৎ সেলস যে হয়েছে বা সেলস জেনারেট করছেন, কেমনে হয়েছে, কিভাবে ডেলিভারি হয়েছে সেই জিনিসটা তাদের কাছে লিপিবদ্ধই নেই। এই কারণে তারা কিন্তু সঠিক ইনভেস্টমেন্টটা পাচ্ছেন না অথবা তারা আমাকে দেখাচ্ছে না যে গত 6 মাস বা 1 বছরে তাদের এই সেলসটা জেনারেট হয়েছে। আবার অনেকে সেলসের নকল নথিও নিয়ে আসেন বা অর্থাৎ জাল নথি নিয়ে আসেন যে এটা তাদের সেলস। অ্যাকচুয়ালি মার্কেটে যখন আমরা খোঁজ নিতে যাই তখন যাই দেখি যে আসলে এটা সেলস জেনারেট হয় নাই। তার মানে অনিশ্চিত আয়ের উপরে কখনোই আমরা কি করব না, ইনভেস্টমেন্ট সিকিউর করব না বা ইনভেস্টমেন্ট রেইজ করব না। অর্থাৎ আমাদের ব্যবসাটাকে বাঁচাইতে চাইলে আমরা অবশ্যই চিন্তা করব আমার যতটুকু আয় আছে তার উপরে হিসাব করে আমাদের অবশ্যই ইনভেস্টমেন্ট নিতে হবে।
কখনোই অতিরিক্ত ঋণের উপরে আমরা একটা ব্যবসা শুরু করব না বা একটা ব্যবসা রানিং রাখবো না। এই যে বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অনেক খারাপ অবস্থা যাচ্ছে, তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ ছিল বিদেশি বায়ার আসবে, তারা আমাদের দেশের আরএনজি সেক্টর থেকে তারা প্রোডাক্ট সোর্স করবে, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট তারা পারচেস করে নিয়ে যাবে বা তারা একটা বাল্কে অর্ডার করবে, সেই জিনিসটা আমরা উৎপাদন করে দিব। অর্থাৎ আমাদের বাংলাদেশ হলো কারখানা, এখান থেকে উৎপাদন হইতেছে, সেই জিনিসটা বিদেশে রপ্তানি হচ্ছে। এখন একক বায়ার বা একক ক্লায়েন্ট যদি থাকে, আর কোনো ক্লায়েন্ট আমার যদি না থাকে, সেই ক্ষেত্রে যে কোনো সময় ওই ক্লায়েন্টের অবস্থা খারাপ হইতে পারে, ওই বায়ারের যে কোনো সময় অবস্থা খারাপ হইতে পারে। আপনার যে বায়ার যেই দেশে বসবাস করেন, ওই দেশের নিয়ম কানুন করে দিল কি বাংলাদেশ থেকে কালকে থেকে আর প্রোডাক্ট আমদানি করা যাবে না। এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আপনিও কিন্তু সমস্যা পড়তেছেন। এই জন্য কখনোই একজন বায়ার বা একটা প্রোডাক্টের উপরে কখনোই আপনার বিজনেসটাকে রান রাখবেন না। আপনার বিজনেসে একাধিক বায়ার বা একাধিক ক্লায়েন্ট থাকতে হবে, বা আপনার একাধিক প্রোডাক্ট থাকাটা খুবই জরুরি। আমাকে অনেক ছোট ভাই বা অনেক বড় ভাই অনেকে নক করে থাকেন যে আমাকে একটা বিজনেস আইডিয়া দেন, আমার কাছে 10 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে, 50,000 টাকা আছে, আমি এক জীবন সঞ্চয় করছি, এই সঞ্চিত টাকাটা আমি একটা বিজনেসে ইনভেস্ট করতে যাচ্ছি, কিন্তু ভালো কোনো আইডিয়া খুঁজে পাচ্ছি না। এই যে ভালো একটা আইডিয়ার পিছনে আমরা চাইতেছি কি ইনভেস্ট করব, সম্পূর্ণ টাকা, এক জীবনে সঞ্চিত টাকা আমরা ইনভেস্ট করতে চাই। এই ক্ষেত্রে ভুলটা আসলে কোথায় হয়? ভুলটা হচ্ছে কি আমরা একটা ভালো আইডিয়া খুঁজতেছি, সেই ভালো আইডিয়ার উপরে ইনভেস্ট করব, কিন্তু আমরা বাজার বিশ্লেষণ করলাম না, মার্কেটে কি চলতেছে, মার্কেটে কেন চলতেছে, ওই প্রোডাক্টের কি গুণাবলী আছে, বা ওই প্রোডাক্টটা আসলে কতদিন সাস্টেন করবে। জাস্ট একটা ভালো আইডিয়া খুঁজে বেরোতেছি, সে ভালো আইডিয়ার পিছনে আমরা ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যাই। এটা ভুল ধারণা। এই কাজটা করলে আপনি রিস্কে পড়ে যাবেন। আমি আমার ব্যবসায় ক্যারিয়ারে অনেক উদ্যোক্তা ভাইকে দেখছি যারা কি করে থাকেন, তাদের ক্যাশ ফ্লোটাকে ইগনোর করে থাকেন। অর্থাৎ তাদের কি পরিমাণ টাকা আসতেছে, কি পরিমাণ টাকা বের হইতেছে, সেটা তারা হিসাবটাই রাখতেছেন না। এই কারণে দেখা যাচ্ছে কি তাদের ব্যবসাটা রিস্কে পড়ে যাচ্ছে। আমি এমন উদ্যোক্তা ভাইকেও দেখছি যারা কি করতেছেন যে ভাই ব্যাংকে তো টাকা চলে আসে, অটোমেটিক সিস্টেম, অমুক সফটওয়্যার নিছে, অমুক সফটওয়্যার আমাকে একেবারে অটোমেটিক সিস্টেমে আমাদের টাকা নিয়ে এসে দেয়, আমাদের আর কোনো দেখতে হয় না। কিন্তু লাখ লাখ টাকা আপনার কোনো জায়গায় আটকে যাইতেছে কিনা সেটা আপনি খুঁজে রাখতেছেন না। আমি বলবো আপনাকে অবশ্যই আপনার ক্যাশ ফ্লোটা চেক করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের যে 5-6টা কোম্পানি আছে, সেই 5-6টা কোম্পানির প্রত্যেকটা কোম্পানিতে যতগুলো ট্রানজাকশন হয়, প্রত্যেকটা ট্রানজাকশন আমি প্রতিদিন চেক করে দিই। অর্থাৎ প্রতিদিন চেক করাটা বাধ্যতামূলক। কারণ হলো একটাই, যে ক্যাশ ফ্লো সঠিক আছে কিনা, ক্যাশ ফ্লোতে কোনো প্রকার ঘাপলা করতেছে কিনা সেটা দেখাটা একজন উদ্যোক্তা ভাইয়ের উচিত। 100% তার ক্যাশ ফ্লোটা চেক রাখা। আমি আমার জীবনে পার্টনার নিয়ে ব্যবসা করছি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ। যেটা কি আমি একটা ব্যবসা শুরু করছি, কয়েকজন ফাউন্ডার মিলে শুরু করছি, দেখা গেছে কি পার্টনার সিলেকশনে ভুল করার কারণে আমার এই ব্যবসাটা খুব বেশি একটা স্কেলেবল হয় নাই, বা ওই ব্যবসাটা খুব বেশি একটা বড় হয় নাই। হ্যাঁ, একটা ব্যবসা শুরু হওয়ার পরে তারপর যখন আমি পার্টনার নিয়ে আসছি তখন খুব ভালো হইতেছে, কিন্তু ব্যবসা যখন শুরু করতে গেছি ওই সময় যখন আমি পার্টনার নিছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ব্যবসাগুলোতে বেশিরভাগ সময় আমি কিন্তু ফল করছি, বা ওই ব্যবসাগুলোতে বেশি একটা ভালো করতে পারিনি। মোটামুটি একটা প্রফিট জেনারেট হচ্ছে ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ওই প্রফিট দিয়ে আমার লাভ হচ্ছে না, বা ওই প্রফিট দিয়ে আমার হইতেছে না। এখন এই জায়গাতে ভুলটা কোথায় ছিল? ভুল ছিল পার্টনার সিলেকশনে ভুল করা। এখন আমি তো সকল কাজ একা করতে পারবো না, আমার অবশ্যই কোম্পানিতে অনেক স্টাফ আছে, স্টাফরা করতেছেন, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলো আসলে পার্টনার নেওয়া দরকার হয়। এই ক্ষেত্রগুলোতে আমি কি করব? এই ক্ষেত্রগুলোতে অবশ্যই একজন ভালো পার্টনার জরুরি। আর একটা জিনিস খেয়াল করতে হয়, সেটা কি একটা লিমিটেড কোম্পানি যখন করবেন, সেক্ষেত্রে কমপক্ষে 2 জন ব্যক্তি না হলে কখনো লিমিটেড কোম্পানি ফর্ম করতে পারবেন না। কতদিন আপনি সোলো প্রপার্টিশিপে থাকবেন, কতদিন আপনি নিজে একা একা পরিশ্রম করবেন, সেটা সম্ভব হয় না। অবশ্যই আপনি ব্যবসাটাকে বড় করতে চাইলে, আপনি বড় হইতে চাইলে আপনাকে পার্টনারশিপে আসতেই হবে। এখন এই পার্টনারশিপে যখন আসতে হবে, সেক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তিকে আমার ব্যবসার পার্টনার বানাতে যাচ্ছি, বা যার সাথে আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে, এবং কি কাগজে কলমে, খাতা কলমে না, কাগজে কলমে, অর্থাৎ স্ট্যাম্প করে নিতে হবে, চুক্তি করে নিতে হবে যে আমি এই রুলস রেগুলেশনের ভিতর দিয়ে গিয়ে আমরা ব্যবসাটা করব। সেটা আপনার বাবা হইতে পারে, সেটা আপনার ভাই হইতে পারে, সেটা আপনার বন্ধু হইতে পারে, সেটা আপনার বোন হইতে পারে, যার সাথে হোক না কেন, আপনি যখনই পার্টনারশিপে যাবেন 100 আপনার কাগজে কলমে নথি করা উচিত, আপনার ডিট করা উচিত যে এইভাবে ব্যবসার পরিচালনা হবে। এবং কি এই অবস্থায় কেউ যদি চলে যেতে চায়, সেক্ষেত্রে এই জিনিস নিয়ে বের হবে, এবং কি ওই জায়গাতে সকল ডেটা, সকল তথ্য আপনাদের থাকতে হবে, কোনো কথা মুখে মুখে থাকবে না। আপনি যদি এক্সিট পয়েন্ট দেখাই দেন, এক্সিট পয়েন্ট কিভাবে হবে সেটাও দেখাইতে হবে, কত টাকা নিয়ে বেড়ে যাইতে পারবে সেটাও দেখাইতে হবে, এবং কি কোন কোন রুলস বা কোন কোন জিনিস সে ক্ষতি করতে পারবে না সেটাও আপনাকে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ A to Z শুড বি রিটেন 100%। আমরা আমাদের ব্যবসাটাকে রিস্কে ফেলাই দিতে যাচ্ছি, কারণ কি আমরা এই 7 নাম্বার রিস্ক ফ্যাক্টরটা মেনটেন করি না। সেই জিনিসটা কি?
প্রযুক্তির সাথে আমাদের ব্যবসাটাকে আপগ্রেডেড করি না, বা প্রযুক্তির সাথে আমরা দুনিয়াটা আগায় যাচ্ছে সেই আপডেটেড দুনিয়ার সাথে বা আপডেটেড প্রযুক্তির সাথে আমরা নিজেদের খাপ খাই নিতেছি না। আমাদের কাছে যে পুরোনো পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমাদের কাছে মনে হচ্ছে কি এটাই এনাফ আমাদেরকে বড়লোক করার জন্য বা আমাদের ব্যবসাটাকে সাস্টেন করার জন্য। কিন্তু কাস্টমারের রুচি পরিবর্তন হবে, নতুন নতুন ট্রেন্ড আসবে, সেই ট্রেন্ডের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। ধরুন আমি আপনাকে বললাম যে আপনি এখন এই অবস্থায় নোকিয়া ফোন ব্যবহার করবেন বা অ্যানালগ ফোন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আমি জানি যে আপনি অন্য একটা স্মার্টফোনের সাথে আপনি একটা অ্যানালগ ফোন রাখতে রাজি হতে পারেন। এই ক্ষেত্রেও খুব কষ্ট হবে যে একটা স্মার্টফোনের পাশাপাশি আপনার অ্যানালগ ফোন রাখা। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনার কাছে কোনো স্মার্টফোন থাকবে না, কোনো ফোন থাকবে না, জাস্ট একটা অ্যানালগ ফোন থাকবে, সেক্ষেত্রে আমি জানি যে আপনি রাজি হবেন না। কারণ কি আপনি দুনিয়ার সাথে আপডেটেড হইতে চাইতেছেন, কিন্তু আপনার ব্যবসাটাকে আপডেটেড করবেন না কেন? অবশ্যই আপনার ব্যবসাটাকেও আপডেটেড করতে হবে। আমাদের অনেক উদ্যোক্তা ভাইরা আর একটা মস্ত বড় ভুল করে থাকেন, সেই ভুলের কারণে ব্যবসাটাকে রিস্কে ফেলে দিতেছেন। সেই জিনিসটা কি, যে কোনো একটা প্ল্যাটফর্মকে অন্ধের মতন বিশ্বাস করা বা যে কোনো একটা প্ল্যাটফর্মকে একেবারে আজীবনের জন্য ভরসা করে নেওয়া, এই জিনিসটার কারণে আমাদের ব্যবসাটা রিস্কে হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন যে একটা উদাহরণ যদি দিতেন, উদাহরণ হিসেবে ধরেন আপনি ফেসবুকে মার্কেটিং করেন, আপনার প্রোডাক্ট বিক্রি করেন, অর্থাৎ আপনি এফ কমার্স দ্বারা ব্যবসা করতেছেন, কিন্তু আপনার নিজের কোনো ওয়েবসাইট নাই বা নিজের কোনো ল্যান্ডিং পেজ নাই, বা আপনার অন্য কোনো প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্মে আপনি কি করবেন, আপনার কাস্টমারকে নিয়ে আসবেন বা আপনার কাস্টমার ওই প্ল্যাটফর্ম সম্পর্কেও জানবে। এই যে জিনিসটার কারণে আপনি দেখবেন কি অধিকাংশ উদ্যোক্তা ভাইরা সমস্যা পড়তেছেন। এখন অনেক ডলার স্পেন্ড করেও কাস্টমার পাচ্ছেন না, বা কাস্টমার পাইলেও হচ্ছে একটা প্রোডাক্টের লাভ করাটা করে নিয়ে যেতেছে। এই জন্য বলবো আপনার ব্যবসাটাকে কখনোই একটা প্ল্যাটফর্মের উপরে কখনোই 100% ভরসাশীল করবেন না। ভাই আমি খুব ভালো একটা আইডিয়া পাইছি, এই আইডিয়া মার্কেটে কারো কাছে নাই, নতুন একটা আইডিয়া, এই আইডিয়া নিয়ে কাজ করলে আমি জানি যে খুব ভালো একটা সেলস জেনারেট হবে বা খুব ভালো একটা প্রফিট হবে। এই যে আমাদের একটা ভুল ধারণা, সেটা কি আইডিয়ার উপরে ইনভেস্ট করব, এই কারণে আমরা কি করতেছি, আইডিয়ার উপরে ইনভেস্ট করা শুরু করি। এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ উদ্যোক্তা ভাইরা কি করে থাকি, আমরা হয় সেলসের পিছনে সময় দিই, অথবা মার্কেটিং এর পিছনে সময় দিই, অথবা আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য সকল টাকা বিনিয়োগ করে ফেলতেছি। অর্থাৎ কেউ দেখবেন কি অনেক দামি অফিস নিয়ে ফেলছেন শুরুতেই, নিয়ে তারপর দেখা যাচ্ছে কি অফিস কেমনে পরিচালনা করবেন সেই টাকা তাদের কাছে নাই, প্রোডাক্ট কেমনে সোর্সিং করবেন সেই টাকা তাদের কাছে নাই। আবার অনেকে অনেক বেশি প্রোডাক্ট সোর্স করে ফেলছেন, প্রোডাক্ট তাদের গোডাউন আটকায় ফেলছেন, এখন এটা মার্কেটিং করে বিক্রি করতে হয় কেমন, এই খরচটা তাদের কাছে নাই। এখন কেউ তো আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে না, আপনার গোডাউনে প্রোডাক্ট করে আছে তাদের কি হয়েছে। এই জন্য বলবো সকল টাকা এক জায়গায় বিনিয়োগ করতে নাই, আপনাকে অবশ্যই আলাদা আলাদা সেক্টর করে নিতে হবে। আপনি কত টাকা খরচ করে অফিস করবেন, কত টাকা দিয়ে গ্যাজেট কিনবেন, কত টাকা দিয়ে মার্কেটিং করবেন, কত টাকার প্রোডাক্ট সোর্স করবেন, সকল জিনিস আলাদা আলাদা করে সেগমেন্ট করতে হবে। তা না হলে কখনোই আপনি ব্যবসাটাকে স্কেলেবল করতে পারবেন না। এই যে বর্তমান সময়ে অনেক উদ্যোক্তা ভাই আছেন যারা কি করতেছেন, ইম্পোর্ট ব্যবসা করতেছেন, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতেছেন, বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে কি করতেছেন, স্টক করে ফেলতেছেন। স্টক করার কারণে কি হচ্ছে, সেই প্রোডাক্টটা আর বিক্রি হইতেছে না, নতুন করে তাদের কাছে ওয়ার্কিং ক্যাপিটাল নাই, অর্থাৎ নতুন করে প্রোডাক্ট নিয়ে আসবে সেই টাকা নাই, অথবা একটা প্রোডাক্ট নিয়ে এসে অনেক বেশি স্টক করে ফেলছে, আলটিমেটলি সেই প্রোডাক্ট বিক্রি করার কোনো চ্যানেল তাদের কাছে নাই, বা তারা কিভাবে বিক্রি করবেন সেটা তারা জানেন না। তখন কি করতে হয়, এই প্রোডাক্টটা নষ্ট করে ফেলতে হয়, অথবা এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে পাইকারি দামে কারো কাছে বিক্রি করতে হচ্ছে, তখন অনেকটাই লোকসানে বিক্রি করতে হচ্ছে। এই জন্য বলবো অতিরিক্ত স্টক করা যাবে না, অতিরিক্ত স্টক করে ফেললে সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের সমস্যায় পড়তে পারেন। আমাদের অনেক উদ্যোক্তা ভাইদের ভিতরে আরেকটা বড় সমস্যা দেখা যায়, এই কারণে কিন্তু আমাদের অনেক উদ্যোক্তা ভাইরা বলে থাকেন, কমপ্লেন করে থাকেন যে আমাদের ব্যবসাটা সাস্টেন করতে পারতেছি না, বা আমরা ব্যবসায় ভালো করতে পারতেছি না। সেই জিনিসটা কি, দেরিতে প্রোডাক্ট ডেলিভারি করা। আমাদের কোম্পানিতে অনেক ধরনের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ভিতরে কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কাস্টমার অর্ডার করার 1 থেকে 2 দিনের ভিতরে তার কাছে পৌঁছে যাবে, তা না হলে এই কাস্টমার কখনোই প্রোডাক্টটা রিসিভই করবে না। আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হয় সর্বোচ্চ 1 দিনের ভিতরে কাস্টমার কাছে কেমনে মাল পৌঁছে দিব, অর্থাৎ দ্রুত সময়ে প্রোডাক্ট না পৌঁছাইলে কাস্টমার প্রোডাক্ট রিসিভ নাও করতে পারে। প্রোডাক্টটা যদি রিটার্ন আসে তার মানে কুরিয়ার কোম্পানির লাভ হবে, কিন্তু আমার কিন্তু লোকসান হবে। প্রোডাক্টটা পাঠাই দেওয়া একটা খরচ, ফেরত নিয়ে আসতে একটা খরচ, এই খরচটা কে দিবে? এই জন্য বলবো দেরিতে প্রোডাক্ট ডেলিভারি করা যাবে না। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমাদের তালিকায় সর্বশেষ যে রিস্ক ফ্যাক্টর সেটা আমরা আলোচনা করার চেষ্টা করবো। এর পাশাপাশি আরো অনেক রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তবে এই 12 নম্বর রিস্ক ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি, আমরা রিপিট কাস্টমার তৈরি করি না, আমরা ওয়ান টাইম কাস্টমার তৈরি হোক সেটাতে আমরা বেশি ভরসাশীল হই। আমরা যত বেশি বুস্টিং করব, যত বেশি প্রমোশন করব, তত আমাদের নতুন কাস্টমার তৈরি হবে। কিন্তু যেই কাস্টমার আমাদের এক্সিস্টিং আছে, যেই কাস্টমার আমাদের প্রোডাক্ট নিয়ে ভালো পাইছে, সেই কাস্টমার আমার প্রায়োরিটি লিস্টে থাকেই না। এই কারণে দেখা যাচ্ছে নতুন করে কাস্টমার অ্যাকোয়ার করা সেটা আমাদের যেরকম এক্সপেন্সিভ হয়ে দাঁড়াচ্ছে, অন্যদিকে পুরাতন কাস্টমার আমার রিপিট হচ্ছে না। এই কারণে দেখা যাচ্ছে ব্যবসাটা সাস্টেন করতেছে না। সো আপনাকে চেষ্টা করতে হবে কি, নতুন কাস্টমারও তৈরি করতে হবে,
পাশাপাশি পুরাতন যারা আছেন, অর্থাৎ যেসব কাস্টমার আমার ফানেলের ভিতরে অলরেডি ঢুকে গেছেন, অর্থাৎ আমার কাছে আছেন, তাদেরকে সঠিক সার্ভিসটা দিয়ে তাদের কাছে নতুন করে আবার সেলস জেনারেট করতে হবে। তা না হলে খুব বেশি একটা ভালো কিছু করা সম্ভব নয়। এই 12 নাম্বার ভুলের কারণে অধিকাংশ ব্যবসা ঝরে পড়তেছেন। আমি বলবো আপনাকে এই 12টা রিস্ক ফ্যাক্টর নিয়ে আপনি কাজ করা শুরু করেন। ইনশাআল্লাহ আশা করব আপনার ব্যবসাটা অবশ্যই লং টার্মে ভালো কিছু করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।